প্রিয় ছাত্রছাত্রী সাজবাতি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। শরীর এবং মন দুটোকেই সুস্থ রেখে অবশ্যই যা কিছু বিষয়ের পড়া আছে সমস্তটাই রেডি করতে হবে। বেশি উৎকণ্ঠায় গেলে হবে না, বেশি এই নিয়ে অযথা টেনশন করলে হবে না। সারা বছর ধরে আমি পড়েছি, সুতরাং সেই অভিজ্ঞতা, সেই দৃঢ় সংকল্প বা কনফিডেন্স আমার মধ্যে আছে। আমি সেইভাবেই পরীক্ষার প্রস্তুতি নেব। এখানে কোনো দ্বিধা বিভক্ত হওয়ার কোনো জায়গা নেই এবং এইখানে অযথা কোনো টেনশন করার জায়গা নেই। দেখো, এটা আমাদেরও হয়েছে যে স্যার পড়ছি মনে থাকছে না। সত্যিকারে এটা পরীক্ষার আগে হয়, সবারই হয়। এবার পরীক্ষা হলে তুমি যখন প্রশ্নটা হাতে পাবে, পরীক্ষা হলে যার আগ পর্যন্ত তোমার মধ্যে ভীতি কাজ করবে, তোমার মধ্যে টেনশান বা উৎকণ্ঠা কাজ করবে, মনে হবে কিছুই মনে নেই, কি করলাম, হয়তো কেঁদেও ফেলবে, ভেবাচাকা হয়ে কেঁদেও ফেলবে। কিন্তু আমি বলি কি, এটা সব মানুষের ক্ষেত্রে, সব শিক্ষার্থীর ক্ষেত্রে এগুলো ঘটে। এই পরীক্ষা ভীতি নেই এমন কোনো ব্যক্তি কিন্তু এই পৃথিবীতে নেই। বোঝা গেল কি বললাম? সুতরাং অযথা এই নিয়ে টেনশন করার কারণ নেই। আবার দেখবে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর গড় গড় করে সব মনে পড়ছে। কে বঙ্গভঙ্গ করেছিল, কত সালে করেছিল, বঙ্গভঙ্গের দিন মহিলারা কি অনুষ্ঠান করেছিল, বঙ্গভঙ্গের দিন রমেন্দ্র সুন্দর ত্রিবেদী কী বলেছিল, বঙ্গভঙ্গ উপলক্ষে রবীন্দ্রনাথ কী করেছিল, সব মনে পড়ে যাবে, তাই না? যেরকম আমি বলছি তোমাদের মনে পড়ে যাচ্ছে। শুধু অযথা উৎকণ্ঠা হওয়ার কোনো কারণ নেই। এখনও সময় আছে ঘুরে দাঁড়াবার, এখনও সময় আছে নিজেকে ঝালিয়ে নেওয়ার। ঝালিয়ে নেব, কিন্তু অবশ্যই মাথা ঠান্ডা রেখে, অবশ্যই মনটাকে স্থিরতা এনে, ধীর স্থির। এবং মা বাবার প্রতি বিশেষ আবেদন আমার পক্ষ থেকে, এই ক্ষুদ্র মানুষটির কথা একটু শুনবেন, ওদের শরীরের দিকে একটু যত্ন দেবেন। এই কটা দিন খাওয়া দাওয়া অবশ্যই এমন কিছু করবে না যে খেলে শরীর খারাপ করবে, বমি হবে বা গা গুলাবে, এমন কিছু না। নর্মাল খাবার খেতে দিন। ও যেটা ভালো খাবার খেতে চায় সেই খাবারটা খেতে দিন, কিন্তু পরিমাণে কম। বুঝে গেল? ও এখন মাংস বেশি খেতে চায়, এবার তাই বলে আপনি ওকে 2 বাটি মাংস দেবেন না বা 1 বাটি মাংস দেবেন না। ওকে বোঝাতে হবে বা ওকেও বুঝতে হবে যে আমি কিন্তু অল্প খাবো, কারণ শরীরটাকে ঠিক রাখতে হবে। অ্যারিস্টটলের বিখ্যাত 2টো উক্তি আছে, জানো তো কি? একটা হচ্ছে সুস্থ দেহ সুস্থ মন তৈরি করে, আর একটা বিখ্যাত উক্তি আছে যার জন্য আমাদের সারা পৃথিবীতে এত বিদ্যালয়, এত প্রতিষ্ঠান, কী জন্যে? শিক্ষিত হওয়ার জন্য। তিনি বিখ্যাত উক্তি দিচ্ছেন যে একটা মৃত মানুষের সঙ্গে একটা নিরক্ষর মানুষের কোনো পার্থক্য নেই, অর্থাৎ মৃত মানুষের সমান একজন নিরক্ষর ব্যক্তি। সুতরাং আমরা সেই নিরক্ষরতার জায়গায় সাক্ষরতা, আমি জীবনে প্রতিষ্ঠিত হওয়া, লেখাপড়া শেখা, আমার উন্নত জীবনের দিকে যাওয়া। হতে পারে মা বাবা আমার থেকে কম জ্ঞানী, হতে পারে মা বাবা আমার থেকে স্কুলে না যেতে পারেনি, কিন্তু তার মানে এই নয় যে মা বাবা আমার কাছে সে অপান্তেয় বস্তু। বোঝা গেল? সেই কিন্তু তোমার এই সুন্দর জায়গা নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। যাই হোক, অনেক কথা বললাম ভিডিওর শুরুতে। আমরা আজকে ক্লাস 10-এর কোন অধ্যায় শুরু করব? আমরা 6ষ্ঠ অধ্যায় শুরু করব। আমরা 5ম অধ্যায় অবধি অনুশীলনীতে ধরে ধরে বা ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো ধরে ধরে করেছি, বিভিন্ন সেটে তোমাদের আছে, দেখেছো। দেখো, এই প্রশ্নগুলো আমিও তোমাদের সামনে রাখছি যাতে কনফিডেন্সটা আরও বাড়ে। এই নয় যে তোমরা এই প্রশ্নগুলো করনি, সবাই করেছো, তাই না? শুরু করছি। বঙ্গভঙ্গের পেছনে সরকারের 2টো কী উদ্দেশ্য ছিল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কী উদ্দেশ্য ছিল, বা ব্রিটিশ সরকারের কী উদ্দেশ্য ছিল? কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা জানি তার অবসান হয়েছিল কত সালে বলো তো? 1857, মহাবিদ্রোহ পর্যন্ত। মনে আছে তো যে কোম্পানির শাসনকালের অবসান হয় কত সালে? 1857 সালে। কোম্পানির শাসনের পর ভারতের শাসনভার কার হাতে যায়? মহারানী ভিক্টোরিয়ার হাতে। সেটা কত সালে? 1857 পর 1858। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে ঘটনা হচ্ছে 1905, 16ই অক্টোবর। এর পেছনে যুক্তি কি? যুক্তি দেখাচ্ছে এই ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য বেঙ্গল থিঙ্ক টুডে, ইন্ডিয়া থিঙ্ক টুমরো। বাংলা আজ যা ভাবে ভারতবর্ষ কাল তা ভাবে। কারণ এই বাংলা থেকে প্রথম জাতীয়তাবাদী আন্দোলন, এই বাংলা থেকে প্রথম নবজাগরণ, এই বাংলা থেকে প্রথমে সাহিত্যের রেনেসা, এই বাংলা থেকে প্রথম বিপ্লবের এখানে আন্দোলনের সূত্রপাত। সুতরাং বাংলা একটা ব্রিটিশ সরকারের বিড়ম্বনার কারণ, মাথা যন্ত্রণা, হেডেকের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
তাই বাংলাকে ধ্বংস করতে পারলে মহারাষ্ট্র ধ্বংস হবে, এই বাংলাকে ধ্বংস করলে পাঞ্জাবকে ধ্বংস করতে হবে পারবো। কারণ হচ্ছে বাংলার পরে আজ যে দুটো রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল স্বাধীনতা সংগ্রামে জাতীয়তাবাদী চেতনা, সেটা হচ্ছে পাঞ্জাব আর মহারাষ্ট্র। সুতরাং বাংলাকে আগে ভাগ করতে হবে। তাহলে বাংলাকে ভাগ করা 1 নম্বর উদ্দেশ্য, যাতে বাংলা থেকে জাতীয়তাবাদী আন্দোলন, দেশপ্রেম, বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপ না গড়ে ওঠে, নাম্বার 1। 2, এই বাংলা ভারতবর্ষের পথ দেখাচ্ছিল এবং এই বাংলার মূল অটুট ছিল হিন্দু মুসলমান। তাহলে হিন্দু মুসলমানের মধ্যে যদি ডিভাইডেড অ্যান্ড রুল, বিভাজন নীতি যদি চালু করি, তাহলে ভারতবর্ষে এই বাংলার থেকে যে আন্দোলন গড়ে উঠছিল সেটা স্তব্ধ হবে। আর নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, সাম্প্রদায়িক দাঙ্গা এর মধ্যেই নিমজ্জিত থাকবে। জাতীয়তাবাদ, দেশপ্রেম, সংঘবদ্ধ আন্দোলন এদিকে এরা নজর দেবে না। তাই হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা স্থায়ীভাবে, ক্ষণস্থায়ী নয়, এই উদ্দেশ্যেই বঙ্গভঙ্গ করা হয়েছিল। এই মূল দুটো উদ্দেশ্য লিখে রাখবে। সময় 1905, 16 অক্টোবর, লর্ড কার্জন বা সরকারের বঙ্গভঙ্গের পেছনে এই উদ্দেশ্য ছিল। 2 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা অংশগ্রহণ করেন কেন কৃষকরা অংশগ্রহণ করেনি বঙ্গভঙ্গ আন্দোলনে? বিভিন্ন বিবৃতিতে তোমরা দেখেছো এই প্রশ্নটা, অলরেডি উত্তরটা তোমাদের জানা হয়েছে যে কৃষকদের জন্য এইখানে কোনো কর্মসূচি নেয়নি। নাম্বার 1, কারা? নেতারা। এবং সেই নেতারা কারা? নাম্বার 2, মধ্যবিত্ত শ্রেণী। এই মধ্যবিত্ত শ্রেণীর সঙ্গে কৃষকদের যে শত্রু ছিল, জমিদার, সুদখোর, মহাজন এবং যে ব্রিটিশ, তাদের সঙ্গে একটা এই যোগসূত্রতা ছিল, ফলে কৃষকরা এটা ভালো মতন নেয়নি। তাহলে প্রথম কথা হচ্ছে কৃষকদের জন্য কোনো কর্মসূচি ছিল না। দ্বিতীয় কথা, কৃষকদের যে শত্রু, সেই শত্রুর সঙ্গে জমিদার, মহাজন এদের সঙ্গে এই নেতৃত্ব, তাদের একটা যোগসাযোগ ছিল। চোখের সামনে শত্রুর সঙ্গে যদি হাত মেলায়, তাহলে আমি কখনোই যাব না আমার শত্রুর সামনে। শত্রুর সঙ্গে যদি কেউ হাত মেলায় আর সে যদি বলে যে আমার লড়াইয়ে, আমার সংগ্রামে তুমি এসো, কখনোই যাব না, তুমিও যাবে না, আমিও যাব না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও যাবে না। সে যদি জ্ঞানী হয়, দূরদৃষ্টি হয়, না বুঝে যেতে পারে, এই কারণের জন্য। আর হচ্ছে কৃষকদের গুরুত্ব কিন্তু উপলব্ধি করতে পারেনি। কৃষকদের গুরুত্ব উপলব্ধি করেছিলেন একজন, মহাত্মা গান্ধী, 1917 সালে গিয়ে। তার জন্য প্রথম যে 3টে তিনি সত্যাগ্রহ করেছিলেন, তার মধ্যে 2টো ছিল কৃষক আন্দোলন, চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, মনে আছে? তারপরে শ্রমিকদের গুরুত্ব বুঝেছিলেন, আহমেদাবাদ সুদাকাল সত্যাগ্রহ, মনে আছে তো? পরে আসছি। নেক্সট, গান্ধীজির নেতৃত্বে পরিচালিত 3টে আঞ্চলিক, একটা হচ্ছে 1917 সালে বিহারের চম্পারণ, এটা 2 হচ্ছে খেদা সত্যাগ্রহ, আর 3 হচ্ছে আহমেদাবাদ সত্যাগ্রহ। মনে থাকবে, এই 3টে লিখে আসবে। নেক্সট হচ্ছে 20 শতকে কৃষক আন্দোলন শক্তিশালী হয়ে ওঠার 2টি কারণ। 20 শতকে কৃষক আন্দোলন শক্তিশালী হয়ে ওঠার 2টো কারণ। 1 নাম্বার 1, প্রথম বিশ্বযুদ্ধের পর আমরা দেখেছি কৃষকদের শোচনীয় অবস্থা, আমরা দেখেছি কৃষকদের সেই ন্যায্য মূল্য না পাওয়া উৎপাদিত ফসলের, ফলে কৃষকরা সংঘবদ্ধ হয়েছিল, নাম্বার 1। 2 হচ্ছে এই সময় আমরা দেখলাম জাতীয় কংগ্রেস, কংগ্রেস সমাজতান্ত্রিক দল, কমিউনিস্ট দল কৃষকদের নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছিল গুরুত্ব বুঝে, এই একটা কারণ। এরকম স্পষ্টভাবে 1, 2 এইভাবে লিখে আসবে। নেক্সট, সত্যাগ্রহ কি? দেখো, সত্যাগ্রহ কথার অর্থ কি? সত্যের প্রতি অবিচল থাকা। সত্যের প্রতি অবিচল থেকে শত্রুর হৃদয় রাজ্য পরিবর্তন করা। শত্রুর সামনে তুমি কিচ্ছু সাধন করছো সত্যের জন্য, একটা সময় শত্রুর হৃদয় রাজ্য পরিবর্তন হবে, সেও তোমার পাশে এসে দাঁড়াবে। এই ছিল গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য, যে শত্রুর হৃদয় রাজ্য পরিবর্তন করলে শত্রু তোমার পাশে এসে দাঁড়াবে। আনটু দ্য লাস্ট, কিংডম অফ গড আর থেরো ডিসঅবিডিয়েন্স। মনে পড়ে 3টে বই তিনি পড়েছিলেন দক্ষিণ আফ্রিকায়, তার মধ্য থেকে সত্যাগ্রহ অহিংসার ধারণা চলে আসে। বোঝা গেল কি বলেছিলাম? তাহলে এই হচ্ছে সত্যাগ্রহ, এবং এই সত্যের প্রতি কোনো কিছুর বিনিময়ে সত্যকে ছেড়ে না যাওয়া। অনেক কথাগুলো বললাম, এই কথাগুলো লিখে আসলেই হবে। আর 3টে বইয়ের নাম অবশ্যই বলবে, কিংডম অফ গড, আনটু দ্য লাস্ট এবং ডিসঅবিডিয়েন্স। এই 3টে বই পড়ে তার হৃদয়ে সত্যাগ্রহের আদর্শ জন্মেছিল। কার? মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। 3 কাঠিয়া ব্যবস্থা কি? 3 কাঠিয়া, বিহারের চম্পারণে 3 কাঠিয়া ব্যবস্থা প্রচলন ছিল। 33 শতকে 1 বিঘে হয়,
তাই তো, আর 20 কাঠায় 1 বিঘে হয়। তো বিহারের নিয়ম ছিল যে 1 বিঘে জমিতে 3 কাঠা নীল বুনতে হবে। তাহলে কত কাঠায় 1 বিঘে? 20 কাঠায়। তাহলে 20 কাঠার মধ্যে ক কাঠা? 3 কাঠা নীল চাষ করতে হবে। তোমার যদি 2 বিঘে থাকে তাহলে তোমাকে 6 কাঠা, তোমার যদি 3 বিঘে থাকে তাহলে 9 কাঠা জমিতে তোমাকে নীল চাষ করতে হবে। এটা বাধ্যতামূলক। এর বিরুদ্ধেই প্রতিবাদে বা আন্দোলনে বা লড়াই সংগ্রামে সামিল হলেন মহাত্মা গান্ধী। এবং সেইখানে আন্দোলনের চাপে আমরা দেখব যে ব্রিটিশ সরকার চম্পারণ কৃষি বিল তৈরি করবে এবং সেখানে বলে দেবে যে 3 কাঠিয়া ব্যবস্থা এটা বাধ্যতামূলক নয়, যদি চাষিরা চায় এই নীল চাষ করবে, নইলে করবে না। এটাকেই বলা হয় 3 কাঠিয়া ব্যবস্থা বা এর বিরুদ্ধে যে আন্দোলন তার নাম হচ্ছে সত্যাগ্রহ আন্দোলন। তাহলে 3 কাঠিয়া বিঘে প্রতি 3 কাঠা জমিতে নীল চাষ করতে হবে। কোথায়? বিহারের চম্পারণে। এই প্রথা প্রচলিত ছিল 1917 সাল পর্যন্ত। তারপরে ইতিহাসটা পাল্টে যায় কার হাত ধরে? মহাত্মা গান্ধীর হাত ধরে। নেক্সট, 1920 সালে কলকাতা অধিবেশনের গুরুত্ব কী? 1920 সালের কলকাতা অধিবেশনের গুরুত্ব হচ্ছে অসহযোগ আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সারা ভারতবর্ষব্যাপী অসহযোগ আন্দোলন হবে এবং সেই সিদ্ধান্ত নিয়েছিল 1920 সালে কলকাতা অধিবেশনে মহাত্মা গান্ধীর নেতৃত্বেই এই আন্দোলনটা ঠিক হয়েছিল। নেক্সট প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক সেটে তোমরা পাবে। চৌরি চৌরা ঘটনা কি? চৌরি চৌরা ঘটনা তোমরা স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে সেখানেও আছে এবং তোমরা এবিটি এর টেস্ট পেপারও পাবে। চৌরি চৌরা ঘটনা উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার একটি গ্রামের নাম হচ্ছে চৌরি চৌরা। সেই চৌরি চৌরা স্থানে পুলিশের থানা ছিল। সেই থানার সামনে দিয়ে ভগবান দাসের নেতৃত্বে অসহযোগ আন্দোলনকারীরা মিছিল করে যাচ্ছিল। পুলিশ বিনা প্ররোচনায় তাদের ওপরে নির্মমভাবে লাঠিচার্জ করে। এই যেই লাঠিচার্জ করলো ভগবান দাসের ওপরে নির্মমভাবে, অযথাভাবে, কারণ ছাড়াই সত্যাগ্রহীরা সেই গান্ধীজির অহিংস সত্যাগ্রহ নীতির কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে তারা সহিংস হলো। ওই 22 জন পুলিশ কর্মীকে চৌরি চৌরা ওই থানার মধ্যে ঢুকিয়ে তাদেরকে অবরুদ্ধ করে তালা দিয়ে তার মধ্যে রেখে আগুন দিয়ে সেই থানা শুদ্ধ তাদেরকে পুড়িয়ে মেরেছিল। এটাই চৌরি চৌরা ঘটনা। এই তুচ্ছ ঘটনাকে গান্ধীজি মুখ্য করে এই বিশাল ভারতবর্ষব্যাপী যে অসহযোগ আন্দোলন চলছিল সেটাকে তিনি বন্ধ করে দিলেন। কারণ গান্ধীজির নীতিবিরুদ্ধ, সত্যাগ্রহের আদর্শের পরিপন্থী নয়, অহিংস নীতির জায়গায় সহিংস চলেছে, হিংসার আশ্রয় নিয়েছে। তাহলে হিংসা আরও এরকম রূপরেখা যদি চলতে থাকে তাহলে সব ভারতবর্ষব্যাপী একটা ভয়াবহ চিত্র গড়ে উঠবে, যেটা গান্ধীজির নিয়মের বা নীতির পরিপন্থী নয়। তাই তিনি এই কি করলেন? আন্দোলনকে স্তব্ধ করে দিলেন। এই যে ঘটনাটা, এইটাই চৌরি চৌরা ঘটনা, যেটাকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যেটাকে জওহরলাল নেহরু, যেটাকে নেতাজি সুভাষচন্দ্র বসু বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করেছেন যে এটা এই ঘটনা আমাদের কাছে কাম্য ছিল না। কারণ দেশব্যাপী উত্তাল ছিল অসহযোগ আন্দোলন, সেইখানে কোনো একটা জায়গা তুচ্ছ ঘটনাকে মুখ্য করে এত বড় আন্দোলন স্তব্ধ করে দেয়া এটা বোধহয় ভুল হয়েছে বলে তারা সমালোচনা করেছে। যাই হোক, নেক্সট প্রশ্ন, বাবা রামচন্দ্র কে ছিলেন? প্রশ্নটা 2017 এসেছে, 2019-এও এসেছে, তোমরা জানো। দেখো, বাবা রামচন্দ্র ছিলেন অসহযোগ আন্দোলনকালে একজন শ্রমিক নেতা। অসহযোগ আন্দোলনকালে শ্রমিক নেতা কোথায়? তিনি যুক্তপ্রদেশ, যার বর্তমান হচ্ছে উত্তরপ্রদেশ, সেইখানে তিনি এই সন্ন্যাসী নেতা তিনি কি করবেন? তিনি রায়বেরেলি, সুলতানপুর এই সমস্ত জায়গায় তিনি কৃষকদের সংগঠন করবেন এবং সংগঠন করে কৃষকদের নিয়ে তিনি আন্দোলন পরিচালিত করবেন। এবং আমরা দেখব যে জমিদার, তালুকদার যারা আছে তাদের বিরুদ্ধে মূলত এই আন্দোলন বা লড়াইটা তিনি চালাবেন। বোঝা গেল কি বললাম? আর পরের প্রশ্ন, কবে কার নেতৃত্বে কোথায় একাতা আন্দোলন শুরু হয়? দেখো, 2017 সালেও প্রশ্ন এসেছে, 2018 সালেও এসেছে, আমাদের টেস্ট পেপারও আছে, আসবে না এরকম কোনো গ্যারান্টি নেই। একা বা একতা আন্দোলন কোথায় হয়েছিল? কাদের নেতৃত্বে? মাদারিপাশি, গরিবদাস এদের নেতৃত্বে যুক্তপ্রদেশে হরদই, বারবাকি, সীতাপুর, বড়াইশ
এই জায়গায় সময় 1921 থেকে 22। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল এই কৃষকদের নিয়ে সামন্ততান্ত্রিক যে শোষণের শিকার হচ্ছিল কৃষকরা এই সমস্ত স্থানে, এই সামন্ততান্ত্রিক ব্যবস্থাপনার বিরুদ্ধে এরা এই আন্দোলন করেছিল এবং তারা শপথ নিয়েছিল যে সামন্ততান্ত্রিক ব্যবস্থাপনা যত সময় না আমরা উচ্ছেদ করতে পারছি ততদিন আমরা ঐক্যবদ্ধ থাকব বা একতাবদ্ধ থাকব। এটাকেই আমরা বলছি একা আন্দোলন বা একতা আন্দোলন, এবং এই কারণে এই নামটা এরকম করা হচ্ছে। এবং এখানে যে কৃষকদের ওপরে আরও ছিল, কারণ 50% কর ধার্য করেছিল, তার বিরুদ্ধে করেছিল। এবং তারা শস্য কী করে দেবে, তারা বেকার শ্রম খাটাবে না এবং জমি ও খামার থেকে উচ্ছেদ করা যাবে না, তাই তো? কংগ্রেস ও খিলাফত নেতারা প্রথমে এই আন্দোলনে সামিল হলো, পরবর্তীকালে এক এক করে তারা কিন্তু এই আন্দোলন থেকে দূরে সরে যাবে। আর একটু বলে দিলাম, নেক্সট হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ। কি বারদৌলি সত্যাগ্রহ? গত বছর এই প্রশ্ন এসেছে 5 নম্বরের। সঙ্গে ছিল বারদৌলি সত্যাগ্রহে কৃষকদের কী ভূমিকা ছিল, তাই না? 8 নম্বর, 5 + 3 8। এবারে 2 নম্বরের জন্য বারদৌলি সত্যাগ্রহ কী আছে দেখো। 1928 সালে গুজরাটে বারদৌলি তালুকে এই বারদৌলি সত্যাগ্রহ শুরু হবে। যার নেতৃত্বে? তিনি হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে আমরা বলি ভারতের লৌহ মানব, যাকে বলা হয় ভারতের বিসমার্ক। তিনি শুরু করবেন। তিনি একজন সুপণ্ডিত, সুব্যক্তিত্ব, ওকালতিতে সিদ্ধস্ত এবং খুব বাগ্মী, সুন্দর কথা বলতে পারেন এবং যোগ্য নেতৃত্ব দিতে পারেন। তার এই বাগ্মিতায়, তার এই বক্তৃতায় মেয়েরাও তার প্রভাবে প্রভাবিত হয়ে মিঠুবেন প্যাটেল, মধুবেন প্যাটেল এরা সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করবে। এবং আন্দোলন এত জোরদার হবে যে এখানে কৃষকদের ওপরে যে ভূমি রাজস্ব, অতিরিক্ত ভূমি রাজস্ব চাপিয়েছিল সেটাকে বানচাল হয়েছিল। এবং আমরা দেখব যে কৃষকদের যে খরা, অজন্মা, মহামারী হলে তাদের যে রাজস্ব দিতে হতো, সেই রাজস্ব থেকে তাদেরকে রেহাই দেওয়ার জন্য এই আন্দোলন হয়েছিল। তাহলে এই আন্দোলনগুলো কিন্তু এখানে হয়েছিল 1928 সালে, যার জন্যে এটা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। স্বামী বিদ্যানন্দ কে কেন স্মরণীয়? স্বামী বিদ্যানন্দ কে? সবার আগে তিনি হচ্ছেন বিহারের একজন কৃষক নেতা। মনে থাকবে, এটুক লিখলেই 1 নম্বর পেয়ে যাচ্ছ। স্বামী বিদ্যানন্দ ছিলেন বিহারের একজন কৃষক নেতা। আচ্ছা, তিনি কী জন্য আন্দোলন করেছিলেন? দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপর হচ্ছে দ্বার ভাঙার মহারাজার কর্মচারী ও তার অধীনস্থ কর্মচারীদের অত্যাচার, ঝুলুমবাজি, তারপর জমিতে গোচারণ করতে দেবে না, বেগার খাটিয়ে নেবে, এই যে বিভিন্ন কাঠ সংগ্রহ করতে দেবে না, এই যে বিভিন্ন যে কারণগুলো, এর বিরুদ্ধেই তিনি আন্দোলন করেছিলেন এবং সংঘবদ্ধ করেছিলেন। এই কারণে তিনি বিখ্যাত হয়ে আছেন। মনে থাকবে, এগুলো লিখবে। ভাগলপুর, পূর্ণিয়া, মুজফ্ফরপুর প্রভৃতি ছিল তার এই আন্দোলনের ক্ষেত্রগুলো। পরের প্রশ্ন দেখো, এটা কবে, কোথায়, কী কারণে রামপা বিদ্রোহ শুরু হয়? রামপা বিদ্রোহ কবে, কোথায়, কী কারণে শুরু হয়? এটা শুরু হয়েছিল 1922 থেকে 24 খ্রিস্টাব্দে। কোথায় শুরু হয়েছিল? অন্ধ্রের গোদাবরী উপকূলে বা গোদাবরী জায়গায়। ঠিক আছে, মনে থাকে জানো। এটা কে? গান্ধীবাদী ছিলেন আল্লারু সীতারামা রাজু। তিনি এই আন্দোলনটা করবেন এবং এই আন্দোলনের জন্য তিনি কি কি বেছে নিয়েছিলেন আন্দোলনের হিসাবে, কর্মসূচি হিসাবে তিনি বেছে নিয়েছিলেন জমিদারদের বিরুদ্ধে, তাদের শাসন শোষণের বিরুদ্ধে, যে মানুষ অসহায়ের মতো চলছিল বা তাদের দ্বারা মানুষ নির্যাতিত হতো তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো। 2 হচ্ছে বন থেকে কাঠ সংগ্রহ করা। আগেরটা যেমন বলেছিলাম, গোচারণ যে বন্ধ ছিল, গরু যে চড়ে বেড়াতো সেইটা বন্ধ করে দিয়েছিল তার বিরুদ্ধে। এবং ঝুম চাষে ওপর রাজস্ব চাপানোর বিরুদ্ধে এই আন্দোলনটা তিনি গড়ে তুলেছিলেন। মোপলা বিদ্রোহ কি? 2020 সালে কিন্তু এই প্রশ্নটা এসেছে। মোপলা বিদ্রোহ ধরো, এটা হচ্ছে হাজি আলী মুসালিয়ার কত সাল? 1921 সালে। এটা ইয়াকুব হাসান এদের নেতৃত্বে এটা হয়। এটা কোথায় হয়? সেই মালাবার উপকূলে। মনে থাকবে, মালাবার উপকূলে হয়েছিল। এই বিদ্রোহের পশ্চাতে ছিল কি? সেই সামন্ততান্ত্রিক ব্যবস্থাপনা, যাদেরকে আমরা বলি জমিদার শ্রেণী ব্যবস্থাপনা, তাদের শাসন, তাদের শোষণ, তাদের অত্যাচার। এই যে আমাদের গোবরডাঙ্গা যে জমিদার,
তারাও কিন্তু শাসন শোষণ করত, এবং যার কারণে আমরা ইতিহাস পড়লে দেখতে পাই যে তিতুমিরও কিন্তু এই সামন্ত শ্রেণীদেরকে আক্রমণ করতে এসেছিল সেই বারাসাত নারকেলবেড়িয়া গ্রাম থেকে। তাহলে এখানেও আমরা দেখেছি, এবং সামন্তদের বিরুদ্ধে এই আন্দোলনের একটা কর্মসূচি ছিল খলিফার রাজ্য পুনরুদ্ধার করা, অর্থাৎ ইসলামী রাজ্যে পরিণত করা, এটাও ছিল এই আন্দোলনের একটা কর্মসূচির দিক। এবং দেশব্যাপী অসহযোগ আন্দোলনের জোয়ার, এবং সেই জোয়ারের মোপলারা এই বিদ্রোহ সংগঠিত করেছিল, অর্থাৎ তাদেরও কিন্তু অসহযোগ আন্দোলনে তাদেরও কিন্তু নৈতিক সমর্থন ছিল। এইগুলো লিখতে হবে। এবং এখানে আমরা একটা বাজে জিনিস দেখব যে 300 জন হিন্দুকে কিন্তু এরা হত্যা করবে, এবং 2500 জন হিন্দুকে এরা কিন্তু ধর্মান্তরিত করবে। এটা কিন্তু এই আন্দোলনের একটা বাজে দিক। নেক্সট হচ্ছে কে কবে আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিল। দেখো 1929 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর এই আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং সেটা হচ্ছে কোথায়, লাহোর অধিবেশনে, এবং জওহরলাল নেহরু পূর্ণ স্বরাজের দাবি এখানে করেছিলেন। নেক্সট হচ্ছে কবে কার নেতৃত্বে আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্তটা হলো, বা বরখাস্ত আন্দোলন। কি বরখাস্ত আন্দোলন? দেখো এটা অনেক জায়গায় পাবে। দেখো বিহারের খাজনা অনাদায়, বিহারে খাজনা, তাহলে বরখাস্ত আন্দোলনটা কোথায় আগে জেনে নিই, বিহারে। কি তাহলে বিষয়টা, খাজনা অনাদায় যে সমস্ত জমিদার কর্তৃক খাজনা অনাদায়ে জমিদার কর্তৃক বাজেয়াপ্ত জমিকে কেন্দ্র করে যে কৃষক আন্দোলন গড়ে উঠেছিল সেটাকে আমরা বলছি বরখাস্ত আন্দোলন। এবং এখানে আমরা করিয়ানন্দ, পঞ্চানন শর্মা, রাহুল সংকীর্তায়ন শুধু ধর্মীয় লোক নন, তিনি একজন কিন্তু কৃষক নেতা, সেটাও আমরা ইতিহাসের পৃষ্ঠাতে পাচ্ছি। এরা ছিল উল্লেখযোগ্য। কবে কোথায় কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়? 2020 সালে প্রশ্নটা এসেছে। দেখো 1934 খ্রিস্টাব্দের 23শে অক্টোবর আচার্য নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ, মিনু মানাসি, রামমোহন লোহিয়া, এরা কিন্তু এই অচ্যুত পট্টবর্ধন, এরা কিন্তু এই কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা করে কোথায়? বোম্বাই প্রদেশে। পূর্ণ স্বাধীনতা, কংগ্রেসের ভিতরে যে বামপন্থী প্রবণতা বাড়ছিল বা সাম্যবাদী ভাবধারা বাড়ছিল সেটাকে সুসংহত করা এবং কৃষকদের জন্য বিভিন্ন জনহিতকর কর্মসূচি গ্রহণ করা ছিল এই দলের অন্যতম কর্মসূচি। নেক্সট প্রশ্ন হচ্ছে সারা ভারত কিষাণ সভার প্রধানকে কে কবে প্রতিষ্ঠা করে, প্রধান দাবি কি? দেখো 1936 খ্রিস্টাব্দের 11 এপ্রিল। যদি সালটা কিন্তু লিখবে, যদি ডেট মনে না থাকে ডেট লেখার দরকার নেই, 1936 সাল লিখলেই তুমি নম্বর পাবে। কে? স্বামী সহজানন্দ সভাপতিত্বে লখনৌয়ে কিন্তু গড়ে ওঠে সারা ভারত কিষাণ সভা। মনে থাকবে কত সালে বললাম? 1936 খ্রিস্টাব্দে আমরা এটা দেখতে পাই। আচ্ছা, এরপর হচ্ছে এই আন্দোলনের প্রধান দাবিগুলো ছিল কি? জমিদারি প্রথার উচ্ছেদ করতে হবে, তারপর হচ্ছে বেগার প্রথার উচ্ছেদ করতে হবে, খাজনা হ্রাস করতে হবে, কত শতাংশ? 50% হ্রাস করতে হবে, বেআইনি করের বিলোপ ঘটাতে হবে, কৃষি ঋণ মুকুব করতে হবে। এইগুলো কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? দেখো উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এরা আফগানিস্তান, সেই আফগানিস্তানে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সেখানে বসবাস করে মুসলিমরা এবং এরা পাঠান সম্প্রদায়ের। সেই পাঠান সম্প্রদায়ের একজন মুসলিম খান আব্দুল গাফফর খান, তিনি গান্ধীবাদী নীতিতে, অহিংসবাদী নীতিতে, সত্যাগ্রহের নীতিতে বিশ্বাসী ছিলেন। তো ওইখানে আমরা দেখব যে তার নেতৃত্বে ওইখানকার পাঠানরা অহিংস আন্দোলনে অংশগ্রহণ করবে, এবং তারা আন্দোলনে অংশগ্রহণ করার ফলে তাদের পরিণাম অর্থাৎ কপালে জুটেছিল, এখানের পাঠান নিধন করেছিল কারা? ইংরেজরা। তবুও পাঠানরা কিন্তু অহিংস নীতি থেকে সহিংস পথে আসেনি, এবং সেটারই নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন এই খান আব্দুল গাফফর খান। তাই সীমান্তে তিনি এই আন্দোলন গড়ে তুলেছিলেন বলে তাকে কিন্তু সীমান্ত গান্ধী বলা হয়। নেক্সট হচ্ছে এবং তার দলটার নাম মনে রাখবে খুদাই খিদমতগর বা ঈশ্বরের সেবক, আর তারা লাল পোশাক পরতো বলে এদেরকে লাল কোর্তা বাহিনী বলা হতো। 1937 খ্রিস্টাব্দে কংগ্রেসের মন্ত্রিসভার দুটি অবদান, এক হচ্ছে কৃষি ঋণ মুকুব করতে হবে, আর দুই হচ্ছে কৃষকদের ভূমি রাজস্ব প্রদান করতে হবে, কৃষকদের ভাগ চাষির অধিকার, জমির যে ভাগ চাষির অধিকার সেটা দিতে হবে, খাজনা বৃদ্ধি আইনটা রদ করতে হবে। নেক্সট হচ্ছে ক্রিপস মিশন, ভারতে কী উদ্দেশ্যে হয়েছিল? ক্রিপস মিশন আসে কত সালে? 1942 সালে। কী উদ্দেশ্যে হয়েছিল? 1 নম্বর, ভারতের অর্থ সম্পদ এবং জনসম্পদ ব্যবহার করা।
বোঝা গেল? ভারতের অর্থ এবং জনসম্পদ ব্যবহার করা, যেটা প্রথম বিশ্বযুদ্ধের সময়ও ওরা ব্যবহার করেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল ডোমিনিয়ন দেবে, স্ট্যাটাস দেবে, তাই তো গান্ধীজিকে, কিন্তু দেয়নি। এখানেও তাই 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালেও তাই আমরা দেখছি সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আর কি, জাপানি আক্রমণের বিরুদ্ধে ভারতবাসীর পূর্ণ সহযোগিতা লাভ করার জন্য। তাহলে মূলত তিনটে, ভারতের সম্পদ, ভারতের জনগণ ওরা ব্যবহার করবে, ওদের হয়ে ব্রিটিশের রণাঙ্গনে যুদ্ধ করবে, ব্রিটিশের হয়ে বিদেশি রণাঙ্গনে, আর হচ্ছে জাপান যাতে এই ভারতবর্ষ আক্রমণ করতে না পারে তার জন্য যে ভারতীয়দের সমর্থন লাভ। তাহলে এখানে আমাদের স্বার্থ কি? আমাদের কোনো তো স্বার্থ নেই। তুমি তোমার শত্রু জাপান, জাপান যদি আক্রমণ করে ভারতবর্ষ, তাহলে কী হবে? এক শত্রু থেকে আরেকটা শত্রুর হাতে চলে আসবে, তাই না? তাহলে এই হচ্ছে ব্যাপারটা। ভারত ছাড়ো প্রস্তাব কবে কোথায় হয়? দেখো 1942 সালে 8ই আগস্ট রাত 12টার সময় ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়েছিল, মনে থাকে যেন। কোথায়? বোম্বাই। এবং ওই প্রস্তাবে আমরা দেখলাম যে সিদ্ধান্ত হয়েছিল ইংরেজ ভারত ছাড়ো। মহাত্মা গান্ধী সে বিখ্যাত স্লোগান ডু অর ডাই, হয় জয় করব নাহলে মরব, তাই তো? সেই ভারত ছাড়ো প্রস্তাব। এবং দুর্ভাগ্য যে রাত 12টার সময় কংগ্রেসের প্রথম সারির নেতাদের সব ব্রিটিশ গ্রেপ্তার করে গৃহবন্দী করে রেখেছিল। জওয়াহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, এবং পুনার আগা খা প্রাসাদে এদেরকে সবাইকে গৃহবন্দী করে রেখেছিল। তাই 42-এর আন্দোলনের সময় আমরা দেখেছি যে কংগ্রেসের প্রথম সারির নেতৃবৃন্দ সব গ্রেপ্তার হন এবং দ্বিতীয় সারির নেতৃত্ব দিয়েছিল দ্বিতীয় সারির নেতারা, জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত চট্টোপাধ্যায়, মিনু মাসানি, রামমোহন লোহিয়া, এদের মতো নেতারা। তাম্রলিপ্ত জাতীয় সরকার বলতে কী বোঝো? দেখো 1942 সাল ভারত ছাড়ো আন্দোলনের সময়কালে আমরা দেখব ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে। ঠিক সেই সময় মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে এবং সতীশচন্দ্র সামন্তর নেতৃত্বে সঙ্গে থাকবেন অজয় মুখোপাধ্যায় এবং সুশীল কুমার ধারা। আচ্ছা, তেভাগা আন্দোলনের গুরুত্ব কী? ব্রিটিশ শাসনের একদম অবসানের প্রাককালে, অর্থাৎ প্রাক স্বাধীনতা পূর্বে আমরা তিনটি কৃষক আন্দোলন পাবো, পুন্নাপ্রা ভাইলার, তেভাগা এবং তেলেঙ্গানা। তার মধ্যে বাংলায় যেটা মেদিনীপুরে হবে সেটা হচ্ছে তেভাগা আন্দোলন, অর্থাৎ আধা নয় তেভাগা চাই, অর্থাৎ লাঙ্গলজার জমিদার চারু মজুমদারের নেতৃত্বে এই আন্দোলন হবে এবং এই আন্দোলনে কৃষক সমাজ গর্জে উঠবে এবং এই আন্দোলনের নেতৃত্ব আমরা দেখব বামপন্থীদেরই ভূমিকা এখানে বেশি। আচ্ছা, তাহলে এই আন্দোলনে বর্গাদার এবং ভাগ চাষিদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এই আন্দোলনটা হয়েছিল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ এখানে অংশগ্রহণ করেছিল। নেক্সট হচ্ছে কবেকার সভাপতিত্বে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন AITUC অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়েছিল 1920 সালে 31 অক্টোবর লালা লাজপত রায়ের নেতৃত্বে বা সভাপতিত্বে বোম্বাইয়ে এই AITUC গড়ে ওঠে। শ্রমিক সংগঠন এটি, শ্রমিকদের স্বার্থ রক্ষা, তাদের কাজের মূল্য দেওয়ার সময় হ্রাস করা, তাদের স্বাস্থ্য বিমা, তাদের জীবনের নিরাপত্তা দান, এই সমস্ত বিষয়গুলো এখানে ছিল। ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? ভারতের কমিউনিস্ট পার্টিকে এই কারণে দ্বিজ বলা হয়, ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম দুবার। এক হচ্ছে রাশিয়ার তাসখান্দে MN রায়, সিংরাভেলু চেট্টিয়ার নেতৃত্বে এই পার্টি গড়ে উঠেছিল 1920 সালে, আর দ্বিতীয়বার ভারতে এই পার্টি প্রতিষ্ঠা হয় 1925 সালে কানপুরে, ওই জন্য একে দ্বিজ বলা হয়। প্রশ্নটা কিন্তু 2017 সালে এসেছে। দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়, এটা এই প্রশ্নটা এসেছে কিন্তু 2017 সালে। কত সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন? আমরা বলেছি 1920 সালে লালা লাজপত রায়ের নেতৃত্বে গড়ে ওঠে বা সভাপতিত্বে গড়ে ওঠে এবং বোম্বাইয়ে এর উদ্দেশ্য ছিল ব্রিটিশের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষা করা, ভারতে গড়ে ওঠা শ্রমিক সংগঠনগুলোর মধ্যে যোগসূত্র স্থাপন করা এবং শ্রমিকদের দুর্ঘটনা, শ্রমিকদের কাজের সময় হ্রাস, শ্রমিকের মজুরি বৃদ্ধি, এই বিষয়গুলো এখানে ছিল। মিরাট ষড়যন্ত্র মামলা কি? মিরাট 1929 খ্রিস্টাব্দে আমরা দেখি মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল 33 জন কমিউনিস্ট নেতার বিরুদ্ধে। এর মধ্যে 3 জন বিদেশে ছিল, ব্র্যাডলি, ফিলিপ স্পার্ট এবং হাসিনসন, এবং বাদবাকি 29 জন এর মধ্যে ভারতীয় ছিল, 30 জন ভারতীয় ছিল, তার মধ্যে মুজফ্ফর আহমেদ, এসে ডাঙ্গে, অবনী মজুমদার, এদের মতো লোকেরাও ছিল। উদ্দেশ্য কি? শ্রমিক যে আন্দোলনগুলো হচ্ছে, কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যে জঙ্গি শ্রমিক আন্দোলনগুলো হচ্ছে, সেই শ্রমিক আন্দোলনগুলোকে ধ্বংস করা, সাম্যবাদী ভাবধারাকে ধ্বংস করা এবং বিভিন্ন ব্যাখ্যামূলক প্রশ্নও কিন্তু তোমরা এটা পেয়েছো।
আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে 2020 সালের আছে কবে কাদের উদ্যোগে কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল গঠিত হয়? এটা 1934 খ্রিস্টাব্দে আমরা বলেছি জয়প্রকাশ নারায়ণ, মিনু মাসানি, হ্যাঁ, এদের নেতৃত্বে রামমোহন লোহিয়া, অচ্যুত চট্টোপাধ্যায় এদের নেতৃত্বে এই দলটা গড়ে ওঠে এবং উদ্দেশ্য ছিল কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী শক্তিকে সুসংহত থাকা এবং জমিদারি প্রথার অবসান এবং কৃষকদের মধ্যে জমি বন্টন। নেক্সট প্রশ্ন হচ্ছে ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিল কে? 1939 সালে ত্রিপুরী কংগ্রেসের দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুভাষচন্দ্র বসু। অনেক সময় এই প্রশ্নটা দেখেছি এবিটিতে আছে, ত্রিপুরী সংকট কাকে বলে? এই একই উত্তরটা কি, যে ত্রিপুরী কংগ্রেসের দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি হোক সুভাষচন্দ্র বসু, এটি মহাত্মা গান্ধী চাননি এবং তারই বিকল্প হিসাবে তারই মনোনীত পট্টবী সীতারামাইয়াকে এই ভোটে তিনি নির্বাচিত করবার বা লড়ার জন্য মনোনীত করেছিলেন। কিন্তু তার পক্ষে দুর্ভাগ্য আর নেতাজির পক্ষে সৌভাগ্য যে নেতাজি জয়ী হয় এবং অনেক ভোটে তো পট্টবী সীতারামাইয়ার পরাজয় হয় এবং এই পরাজয়ের পর আমরা দেখছি গান্ধীজি তার মনের খেদ চেপে রাখতে পারেননি। তিনি বলেছিলেন পট্টবীর হার মানে আমার হার। তখন তিনি এটা যেই বললেন তখন নেতাজি তার দুর্ধর্ষ উক্তি করলেন যে আমি ভারতের প্রধানতম ব্যক্তির সমর্থন হারিয়েছি, সুতরাং এই পদে থাকার কোনো যোগ্যতা আমার নেই, নাম্বার 1। 2 হচ্ছে 1 বছর ধরে তিনি কংগ্রেসের কোনো ওয়ার্কিং কমিটি বা কেন্দ্রীয় কমিটি গঠন করতে পারেননি, তাই তিনি কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে 1939 সালে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন। সুতরাং এখান থেকে আমি যা বললাম 2-3টে প্রশ্নের উত্তর কিন্তু এর মধ্যেই রয়েছে। ত্রিপুরী সংকট কি, ত্রিপুরী কংগ্রেসের কে দ্বিতীয়বার সভাপতি হলো এবং কে কি উদ্দেশ্যে বা কিভাবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিল, এতগুলো প্রশ্নের উত্তর এর মধ্যেই আছে। নেক্সট হচ্ছে নৌ বিদ্রোহ কোথায় শুরু হয়? 1946 সালে নৌ বিদ্রোহ শুরু হয় বোম্বাই তলোয়ার নামক জাহাজে। এই তলোয়ার জাহাজটা কিন্তু প্রশিক্ষণের জাহাজ, এটা কিন্তু জনগণ পারাপারের জাহাজ না, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই প্রশিক্ষণ জাহাজটাই কিন্তু এই নৌবিদ্রোহ প্রথমে শুরু হয়েছিল। বোঝা গেল, নিম্নমানের খাবার দেওয়া হতো, বেতন কম দেওয়া হতো, ভারতীয়দের যোগ্যতা থাকলেও পদোন্নতি হতো না, ভারতীয়দের ওরা অবজ্ঞা করতো, তুচ্ছ তাচ্ছিল্য বলে গালিগালাজ করতো, অসভ্য কালাদমি বর্বর বলে গালিগালাজ করতো, তাদের মুখে থুতু পর্যন্ত ছিটাতো, তারপর কোমরের বেল্ট খুলে তাদেরকে অকথ্যভাবে অত্যাচার করতো, এতগুলো নির্যাতন ভোগ করতো। এরপরে তারা কিন্তু আর বসে থাকেনি, চুপ থাকেনি। ভারতবর্ষের স্বাধীনতার প্রাককালে এই আমরা আর একটা বিদ্রোহ দেখব, সেটা হচ্ছে নৌ বিদ্রোহ। আচ্ছা, রশিদ আলী দিবস কি? আজাদ হিন্দ বাহিনীর বীর ক্যাপ্টেন ছিলেন রশিদ আলী, কলকাতার নাম করা এই ক্যাপ্টেন, কলকাতা যার বাড়ি, এবং তার যখন দিল্লি লালকেল্লায় প্রকাশ্যে বিচার হওয়ার এই যে প্রস্তাব হলো বা সংবাদটা ছড়িয়ে পড়লো, তখন আমরা দেখব 1946 সালে 12ই জানুয়ারি কলকাতায় আমরা রশিদ আলী দিবস পালন করে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য ভারতবাসীরা ওই দিন রশিদ আলী দিবস পালন করবে, ধর্মঘট পালন করবে। আচ্ছা, এরপর একটা প্রশ্ন আছে, দেখো যে ভারত ছাড়ো আন্দোলনের যুগে নিয়োজিত কয়েকটি ব্যক্তিবর্গ। আচ্ছা যাক, এটা আর দরকার নেই। তাহলে এই যে প্রশ্নগুলো বললাম, বিভিন্ন সেটে এই প্রশ্নগুলো আছে, এগুলোকে একত্রিত করে সুন্দর করে তোমাদের সামনে এগুলো হাজির করা আমার মনে হয়েছিল যে দেওয়া উচিত, তাই এই প্রশ্নগুলো দিলাম। তোমরা পরীক্ষার আগে এগুলো আরেকবার চোখ বুলিয়ে নাও, কোনো টেনশান নেবে না, কোনো অযথা কোনো বাড়তি টেনশান করবেন না, রিল্যাক্সে পরীক্ষা দেবে, রিল্যাক্সে চিন্তা করবে, মাথা ঠান্ডা রাখবে, সুস্থ শরীর সুস্থ মন যেন থাকে, মন যেন কখনো চঞ্চল না হয়। 7টা সাবজেক্ট তোমার মাথাতে ঘোরাফেরা করছে, আমার মাথায় শুধু ইতিহাস, আমি আমার মতন বলছি, কিন্তু তুমি তো 7টা সাবজেক্ট পড়ছো, তাই না? তো সেইখানে তোমার মাথাটা আরেকটু চঞ্চল হওয়ার স্বাভাবিক। সুতরাং আমি বলবো, বারবারই বলছি, মনটাকে শান্ত করো, ধীর স্থির করো, ঠান্ডা মাথায় চিন্তা করো, উত্তর দেওয়ার আগে এক প্রশ্ন দরকার হলে 3 বার পড়ো, তারপরে উত্তর দাও। পচা শামুকেও কিন্তু পা কাটে, সে কথাটাও কিন্তু মাথায় রাখবে। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।